ঘরের যে খরচপাতি কতটা হয়েছে বানাতে গিয়ে সেটাই শেয়ার করব। ডিম থাকলে তো ভালো। শুভ সকাল বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সাবিত্রী। আর আজকে একদম সকাল সকাল কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি, কারণ বাবা হচ্ছে গিয়ে কাকাকে দিয়ে আজকে আমাদের পুকুরে জাল ফেলিয়েছিল আর অনেক মাছ পড়েছে। তার মধ্যে একটা বড় সাইপুন মাছ, যেটাকে আমরা টেম্পু মাছ বলে থাকি। তবে এই মাছের সাথে আরো বিভিন্ন ধরনের মাছ আছে। আর পুকুরে এবছরে প্রথম জাল ফেলা হয়েছে, তাই অনেক ধরনের মাছ পড়েছে। আর এই মাছের পেটের মধ্যে না ডিম ভর্তি রয়েছে। আর এটা দেখার জন্য বাবা মা আমাদেরকে খুব করে ডেকেছে। আর সকালবেলায় জানো তো প্রচণ্ড তাড়া থাকে কুট্টুসকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে। 1 মিনিট যদি এদিক ওদিক হয়ে যায় না, তখন কিন্তু আরও জোরে বাইক চালাতে হয় আর খুব তাড়াহুড়ো করে যেতে হয়। তাই তোমাদের দাদাভাই আসতে চাইছিল না, কিন্তু বারবার বাবা মার ডাকাতে আমরা সবাই মিলে ছুটে এসেছি। আর স্বাভাবিকভাবে পুকুরে মাছ ধরা হলে সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডিমের চাপ থাকে যে অনেক সময় কিন্তু মাছ মরে যায়। হ্যাঁ, ডিমের চাপে মরে যায়। হ্যাঁ, মানে বড় হয়ে গেছে তো ডিম হয়ে কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এই রূপচাঁদটা নেবো থাকবে না না কি ছেড়ে দাও জাপানি পুঁটিগুলো ছেড়ে দাও। ছেড়ে দিছে একটা, ও যাবে না যা হয়েছে ছেড়ে দেবো তো কোনো বাদ দিয়ে ব্যাস। সকাল সকাল কিন্তু এই যে আমাদের জাল ফেলা হলো, বাড়ির জাল নেই কাকাকে দেখে আর জাল ফেলানো হলো। প্রত্যেকদিন মাছ কিনে খাওয়াচ্ছে ওই সেই গরম পড়ার আগে পর্যন্ত, মানে গরমের সময় যা মাছ ধরে ধরে ছিপে ধরা হয়েছে, মানে ধরে খাওয়া হয়েছে। শীত পড়ার পর থেকে আর হচ্ছে না, এবার গরম পড়ছে, এবার আবার ছিপ ফেলা হবে। তবে তার আগে এই কাকাকে দিয়ে এই মাছ ধরা হলো, অনেক মাছ। এটা প্রায় 1 মাস ধরে খাবো নাকি, 1 মাস কাজ 2 দিন হবে এই মাছটা। আর এখান থেকে এখানে 3-4টে আছে। কাকা দাওনি এখন তো? কাকার ওই দিচ্ছে একটা, ও কাকার ওই প্লাস্টিকের মধ্যে আছে। ঠিক আছে চলো চলো, আমার দেরি হচ্ছে, স্কুলে চলে যেতে হবে। একটু স্কুলে যেতে হবে, চলো চলো চলো। স্কুল থেকে এসে খেয়ে নেবে এই বড় মাছটা, তুমি খাবে। খাওয়াচ্ছিলাম। দেখো তোমাদের তো দেখাচ্ছিলাম যে কুটুসকে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমাদের মাছ ধরা হয়েছিল এখানে। সেই মাছ কিন্তু এখনো রয়েছে, সেই মাছ কাটা হয়নি। প্রায় এখন কিন্তু 11টা বাজতে যায়। আসলে কুটুসকে দিয়ে এসে দাঁড়ানোর সময় পাইনি, মানে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছে যে রান্না করতে এসেছি, রান্না এখনো কমপ্লিট হয়নি। এই রান্না কমপ্লিট করব, তারপরে কিন্তু বাড়ির আরো কাজ বাজ যেগুলো রয়েছে সেগুলো করব, আর বিশেষ করে মাছটা কাটবো। আর আজকের ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। আমি যে রান্নাঘরে রান্না করছি, এটা তো নতুন রান্নাঘর। রান্নাঘর একটু দেখাই, রান্নাঘরটা একটু দেখাই আগে। বন্ধুরা দেখেছো হয়তো অনেকে, এই যে রান্নাঘরটা পুরো দেখতে পাচ্ছ। বিকেলে এটা আরো ভালো করে দেখাবো, এখন আমি একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম। এটা ভালো করেই দেখাবো। এবং এই রান্নাঘরটা করতে আমাদের কত খরচ হয়েছে সেই হিসাব পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। একটা মাটির রান্নাঘর, মানে খড়ের রান্নাঘর, একদম একদম, সেটা করতে চারদিক খোলামেলা, দারুণ দেখতে হয়েছে। খরচপাতিও দারুণ হয়েছে। সবটাই তোমরা জানতে পারবে কত কি কোনটাতে কত খরচ হয়েছে। আশা করি সেটাতেও তোমরা যদি অনেকেই আছো যে এরকম ঘর বানাতে চাও, বা রান্নার পারপাসে হতে পারে বা থাকার পারপাসেও হতে পারে। আমার মনে হয় তো থাকার পারপাসে এই ঘরটা করলে বেশি ঘিরে নিলেই হয়ে যায়। হ্যাঁ, আমার কিন্তু ভীষণ পছন্দের ঘর। তো যাই হোক, সেটা কিরকম হিসাব, তোমরা তো বড় বড় পাকার ঘরের হিসাব চাও বা পাও, কিন্তু আজকে আমি ঘরের হিসাব দেবো। চলো রান্নাটা করে নিই। এই যে সেই মাছটা কাটতে বসলাম, এখন প্রায় 11টা 10-15 হয়ে গেছে। সেই মাছটাই এখন কাটতে বসছি, তো ধরাই যাচ্ছে। হ্যাঁ মা খুন্তি দিচ্ছে। হ্যাঁ, খুন্তি দিয়ে মাছটা ছাড়ানো যায় ভালো। দেখি পিছনটা না সামনেটা দিই, পিছনটা ভালো হয়। মাছটা তো ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু বাকিগুলো তো ধরতে তো চাপ হয়ে যাচ্ছে। কি হচ্ছে বলো? হ্যাঁ, যে মাছটা দেখালাম সেই মাছ কেটে ধুয়ে অর্ধেকটা নিয়ে নিয়েছি, অর্ধেক কিছুটা আবার কাকাদের দিয়েছি, আবার কিছুটা আমাদের ফ্রিজে রাখা আছে। আর এই মাছ দিয়ে আছে কচু দিয়ে মাছের ঝাল হবে, মানে ঝোল নয়, একটু সবজি দেওয়া রয়েছে, কারণ কচু আলু দিয়ে ঝোল। হ্যাঁ, সাইডিং মাছ। আর এদিকে ডিমটাই যে কিছুটা ভেজেছি আর কিছুটা রাখা আছে, আবার কাকাদেরও দিয়েছি। আর ধনে পাতা মা অনেকটা তুলেছে, মানে বাবা তুলে দিয়েছে, সেগুলোকে দিচ্ছে, ওগুলোকে আবার বাটা হবে। ছোট তরকারি ওই সাবিত্রী ভিতরে রান্না হয়েছিল, সেটাও আছে, ওই দিয়েই খাওয়া হবে। ও না না না, আরো একটা রান্না হবে, যেটা আমার খুব ফেভারিট টক। তার জন্য যে আমি লেস খেতে পছন্দ করি, যে লেসটা রেখেছি আমার মাছটা, মানে ঝোলে না দিয়ে সেটা টক বানাবো। তাছাড়া একটু খাওয়ার টেবিলে সবাই বসে পড়েছে, মানে বাবার ও আগেই শুরু করে দিয়েছে খাওয়া। আর টেবিলে কিন্তু আজকে প্রচুর আয়োজন রয়েছে। তার মধ্যে প্রথম দেখাই, এখানে ধনে পাতা, এর মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতাটা বাটা রয়েছে, তার সাথে এই যে নুন আর সাদা সর্ষের তেল দিয়েছি। আর এদিকে দেখো, কোন দিকে কোনটা দেখাবো বলো তো? মাছের ডিম ভাজা পেঁয়াজ দিয়ে। আর এটা সাবিত্রী কিচেনে রান্না। আর এখানে রয়েছে কচু আলু মাছ দিয়ে ঝোল। দেখো এই যে মাছের টক, দুটোতেই দেখতে পাচ্ছ যে বড় বড় মাছের মাথা রয়েছে। এই দিয়েই আজকে খাওয়া দাওয়া শুরু হবে।
তো কি বাবা কি দিয়ে শুরু করেছো? মাছের ডিম। তুমি কি শুরু করেছো? মাছের ডিম। আমি ভাজা দিয়ে শুরু করেছি, মাছের ডিম এখনো খাইনি। ও আচ্ছা আচ্ছা, এইটা যে ভাজা, এটা মাখাও। এটা মাখানো হয়ে গেছে? হ্যাঁ, ভালো করে মাখিয়ে এটা রেখে দিচ্ছি, পরে খাওয়া যাবে আবার। ওটা তুলে রাখবে আবার? হ্যাঁ, অতটা কি হবে, খুব টেস্টফুল হয়েছে। তুমি খেয়েছো? কোনটা খাবো? আজকে একটু বেশি একটা দুটো রান্না হলে ঠিক হয়, মানে বেশি রান্না হয়ে গেলে না তখন আর মনে হয় খিদেটা কমে যাচ্ছে। ভাতটা কম খাও, মাছ বেশি করে খাও, তরকারি খাও। চলো আজকে জমিয়ে খাওয়া দাওয়া। তোমারও বেশি করে ভাতটা খুব ভালো হয়েছে। বন্ধুরা দেখো, প্রচুর রান্না বান্না করলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, তারপর একটু রেস্ট নিয়েছিলাম। আজকে আর রান্না করলাম না বিকেলে। এখন তোমাদের সাথে শেয়ার করব সেই আমার সাবিত্রী কিচেনের রান্নাঘরের সামনে এসে এই রান্নাঘরে যে খরচপাতি কতটা হয়েছে বানাতে গিয়ে, সেটাই শেয়ার করব। আসো একটু জায়গা বসি, একটু তার আগে। মাটির ঘরে কিন্তু মাটিতেই বসতে বেশি ভালো লাগে। এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে লেপা হয়নি, মোটামুটি একবার শুধু গোবর দিয়েছি, তারপরে কিন্তু তার উপরেই রান্নাবান্না চলছে। কি অ্যাকচুয়ালি এটা এমনভাবে ছিল মেঝেটা, পুরো জল মিস্ত্রি যে প্রসেসে বানাতে হয় ঠিক তেমনভাবেই জল দিয়ে গেছিলো। আর আমরা না, আমাদের তো এক্সট্রা করে টাইম ছিল না, সেই জন্য জলের উপরে মানে বেনার পেতেই রান্না করেছি, তাই না? মানে খুব চাপ হয়ে গেছিলো। ওনাকে যদি আগে থেকে বলতাম তাহলে হয়তো জল দিত না। আমি ওই জল না দিলে আবার এটা হতো না, লেপ সমান করা যেত না ঠিকঠাক, কিন্তু কি করবো, ফেটে যেত। ব্যানার দিয়ে 3-4 দিন ভিডিও করেছি, এখনো পর্যন্ত একটা ব্যানার কার্পেট পেতে আমি ভিডিও করি। আর এর মধ্যে শুধু শুকনো ভুসি ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে একদিন সন্ধ্যেবেলা লেপে নিয়েছি, ব্যাস। তারপরে যে লেপবো সেইটুকু সময় পাইনি, আজকে তো হলো না সময়। আজকে ভাবলাম যে তোমাদের সাথে বলেছি যখন, কথা দিয়েছি যখন, এই হিসাব নিকাশটা তো করতেই হবে, তারপরে কোনো একদিন এখানে আবার লেপালিপি করতে হবে। তো যাই হোক, আজকের এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ, সাবিত্রী কিচেনটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বানানো হয়েছে 16.5 বাই 12 ফুটের। মানে এই যে লম্বাই যেটা, এটা হচ্ছে 16.5, আর এই যে চওড়ায় যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 12 ফুট। বিশাল ঘর। বুঝতেই পারছো তোমরা যে 16.5 আর 12 ফুট মানে কতটা বড়, তোমরা আন্দাজ করতে পারবে। আর এই রান্নাঘরটা পুরো স্ট্রাকচার সমেত পুরোটাই কমপ্লিট করতে কত কি খরচ হয়েছে সেটাই বলি। তো প্রথমে আমার এখানে যে পিলারগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 2 ধরনের পিলার রয়েছে। একটা হচ্ছে কি 10 ফুটের পিলার, সেটা আমার 2টো লেগেছে, আর 8 ফুটের পিলার 6টা লেগেছে। মোট 8টা পিলার নিয়েছি। এই যে এ মাথায় একটা, ও মাথায় একটা 10 ফুট করেছে, কারণ না হলে তো ঠিকঠাকভাবে দাঁড়াতে পারবে না। তো সেই জন্য 2টো পিলারকে বড় নিতে হয়েছিল। মিস্ত্রি তবে 10টা পিলার বলেছিল, আমরা কমিয়ে দিয়েছি। শুধু অর্থের জন্য নয়, আমাদের রান্নাঘরটাকে একটু খোলামেলা রাখার জন্যই কিন্তু আমরা পিলার আরো 2টো না কটা 4টে আরো 2টো বলেছিল। আরো 2টো বলেছিল। হ্যাঁ, তো সেগুলো কমিয়ে আমরা এটাই করেছি। আর তাহলে পিলার আমার মোট 8টা লেগেছে, 8টা পিলার, আর তার সাথে 8টা বাঁশ, বিশাল বড় বড় বাঁশ, সেগুলো কিনতে হয়েছে। 8টা বাঁশ আর 8টা পিলার, এই 8-16টা জিনিস বাড়ি আনতে আমার খরচ পড়েছে 4,500 টাকা। মানে ভ্যান ভাড়া নিয়েছে প্রায় 300 টাকা মতো, তাই তো? আর এটা 4200 টাকা মতো পড়েছে সব মিলিয়ে। 4,500 কমপ্লিট হয়েছে। 4,500 টাকা মোট পড়েছে। আর এই পিলারগুলো ফুট কত করে একটু বলে দিই, কত করে? 34 টাকা ফুট। এই পিলারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পিস হিসাবে আমাদের এখানে বিক্রি হয় না, এটা হচ্ছে কি ফুট হিসাবে বিক্রি হয়। আর এই 1 ফুটের দাম কিন্তু 34 টাকা। আর বাঁশ হচ্ছে লম্বায়, মানে পিস হিসাবে বিক্রি হয় 220 টাকা পিস, 220 টাকা, 250 টাকা এরকম রয়েছে। তো এবার এটা যখন 34 টাকা ফুট হচ্ছে, এবার 10 ফুট আর 8 ফুটের হিসাব লাগালেই হবে। হিসাবটা কিন্তু ক্যালকুলেশন করলেই পেয়ে যাবেন। আর এটা তো গেল বাঁশ আর পিলার। এবার খড়, এই যে উপরে যে খড়টা দেওয়া হয়েছে, এটাও কিন্তু কেনা, আমাদের বাড়ির নয়। কারণ এখন ওই যে ধান কাটা মেশিন হয়ে হাতে আর কেউ কাটছে না, সেই জন্য আমাদের বাড়িতেও ধান কাটা মেশিনে ধান কাটা হয়েছে, খড়ও পাইনি, তাই খড়টাকেও কিনতে হয়েছে। আর খড় পড়েছে 550 টাকা করে, 2 কাহন খড়, 1100 টাকা। তো ওখানে গেছে 1100 টাকা। খড়, পিলার, বাঁশ হয়ে গেল। এবার আসি মিস্ত্রি আমার 2টো লেগেছে। যেখানে কত হলো? 4.5, 5.5, 5,600 টাকা হয়ে গেছে মোট। তাহলে বাঁশ, পিলার আর খড় মিলে কিন্তু 5,500 টাকা হয়ে গেছে, 5,600। আর তারপরে হচ্ছে কি তোমার রয়েছে মিস্ত্রি এখানে আমাদের যে খড়ের মিস্ত্রি, ওনার রোজ হচ্ছে 550 টাকা, আর যিনি হচ্ছে হেল্পার ছিলেন বা লেবার ছিলেন, তার 450 টাকা। তো ওনারা কাজ করেছে কদিন? 5 দিন। 6 দিন কাজ হয়েছে, দুজনে কাজ করেছে 5 দিন।
আচ্ছা, এই ঘরটা কমপ্লিট করতে মোট কিন্তু সময় লেগেছে 6 দিন। হ্যাঁ। একদিন মেন যে হেড মিস্ত্রি ওনার লাগেনি, মানে লেবার মিস্ত্রি 6 দিন লেগেছে আর হেড মিস্ত্রি 5 দিন লেগেছে। এবার যেহেতু একটু সময় দিয়ে করেছিল সেই জন্য আমরা কিছুটা এক্সট্রা টাকা দিয়েছি, আর খুব ভালো কাজ করেছে অবশ্যই। তো এবারে এই ক্যালকুলেশন করলে বুঝতেই পারছেন যে কত টাকা পড়ছে। মানে আমাদের মানে মিস্ত্রিতে খরচ হয়েছে কত, 5 দিনে 5,000, 1,000 করে, আর একদিন কত দিয়েছে? 550, 5,500। তাহলে এই যে মিস্ত্রি মানে লেবার আর মিস্ত্রি করে আমার এখানে খরচ হয়েছে 5,500 টাকা। ওদিকে কিন্তু 5,500 টাকা হয়ে গেছিল, 5,600 টাকা। তাহলে আমার কত হলো, মানে 11,100 টাকা, 100 টাকা হয়েছে। আর একটা যেটা আমার পেরেক, তারপরে তার দড়ি, এগুলো 500 টাকা প্রায় লেগেছে। মানে ওই সব মোট হয়ে গেল 11,600। তবে আর একটা হিসাব দেওয়া হয়নি, যেটা মাঠ থেকে খড়টা বাড়ি নিয়ে আসতে আমার সেখানে কিন্তু আর একটা লেবার লেগেছে, আর সেখানে কিন্তু ওই যে 450 টাকা আবার গেছে, মানে 600 আর ওদিকে 400, মানে 12,000, মানে আবার 450, মানে 12,050 টাকা, মানে 12,000 টাকা ধরো। আচ্ছা, শুধু 12,000 টাকা। বুঝতে পারছো যে আমার ঘরটা দাঁড় করাতে পুরো পাক্কা 12,050 টাকা লেগেছে। তবে এর মধ্যেও কিন্তু তোমাদের দাদাভাই আমার এর মধ্যে কাজ করতে হয়েছে, মানে পুরো তোমাদের দাদাভাইয়ের একটা রোজ লেগেছে আর আমার অর্ধেকটা রোজ লেগেছে। মানে সেখানে যদি ওই রোজগুলো ধরা হয় কিন্তু সেখানে 13,000 টাকা মতো পড়বে। মানে তোমাদের দাদাভাই কেন বলছি যে আমরা আমাদের পুকুর পাড়টা ওই দিকটা দেখাও একটু, ওই পুকুরের ওই প্রান্তে, ওখানে আমরা মাটি কেটে, মানে তোমাদের দাদাভাই পুরো একটা দিন পুরো একটা রোজের কাজ করেছে, আর আমি একটুখানি আমিও কিছুটা গিয়ে মাটি কেটেছি, তোমরা অনেকটাই ব্লগ ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো ওই কাজটা যদি আমরা লোক নিতাম তাহলে আরও একটা রোজ লেগে যেত। তাহলে বুঝতে এই বাজারে এসে সামান্য একটা মাটির ঘর, যেটা চারদিকটা খোলা, মানে কোনো কিছু বাধা নেই, মানে এটা যদি আমি আবার বেঁধে দিতাম বা আরও কিছু লাগাতাম, মানে যে হয়তো পরে হবে, হয়তো হ্যাঁ পরে চিন্তা ভাবনা আছে, সেটা দিয়ে আরও খরচ বাড়বে। এবং লেপালেপি এইসব কাজগুলো তো আমরা নিজেরাই বাড়িতে করে নিচ্ছি। মোটামুটি টাকচারটাই দাঁড় করাতে আমাদের টোটাল 13,000 টাকা পড়েছে। তো হিসাবটা দেখে বুঝতেই পারছো যে কত, মানে একটা খড়ের ঘর দাঁড়াতে যদি এতটা খরচ হয়, তাহলে পাকার ঘর দাঁড় করাতে কত টাকা, কত লাখ টাকা খরচ হতে পারে, তাই নয় কি? তো এই ঘরে শান্তি আছে। হ্যাঁ, একদম একদম তাই। মানে আমরা যে রান্নার কাজ করি, উনুনের ধারে যে কাজ করি, বিশেষ করে গরমের সময়, এরকম খড়ের ঘর না হলে থাকা যাবে না। এখানে সত্যি ভীষণ শান্তি, ভীষণ ভালো লেগেছে। আর এই ঘরটা দেখে মানে যারা দেখছে সামনাসামনি এসে সবারই ভীষণ পছন্দ হয়েছে, কাজটা ভীষণ সবার পছন্দ হয়েছে। আর আমাদের মিস্ত্রির কিছু বলার নেই আলাদা করে, আমাদের সত্যি ভীষণ ভালো লেগেছে খড়ের যে কাজটা করেছে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলো, এখান থেকে ঝাপটা আসবে বলে কিন্তু আমাদের এরকম দু সাইডে করে দিয়েছে, কোনোভাবে যাতে ঝাপটা না আসে। আর ভিতরটাও খুব ভালোভাবে, একদম কোনো খড় বেরিয়ে নেই, কিছু নেই, দারুণ। এবার শুধু আমরা যদি গুছিয়ে রাখি, সুন্দর করে লেপে টেপে রাখতে পারি, মাটির ঘর মানে যত সুন্দর করে লেপে রাখা যায় ততই কিন্তু সেই জিনিসটা দেখতে ভালো হয়। তো এই ব্যাপার, তোমাদের সব কিছু জানিয়ে দিলাম সাবিত্রী কিচেনে। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ শেয়ার করো বন্ধুদের সাথে, তাহলে আশা করি ভালো লাগবে আমারও। কারণ তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। তোমরা যদি বেশি বেশি করে আশীর্বাদ এবং ভালোবাসা দাও, তাহলে এই সাবিত্রী কিচেনটা যেমনভাবে সাজানোর চেষ্টা করেছি, তোমাদের রান্নাগুলোকে আরও ভালো ভালো দেখানোর চেষ্টা করব। এবং যদি পাশে থাকো অবশ্যই পারবো, এইটুকু কামনা, আশা, একদম ভরসা বলতে গেলে সবই তোমাদের জন্য এটা। আর আমার পরিবারটা যত বড় হবে বা তোমরা যত আমার পাশে থাকবে, ততই কিন্তু আমার এনার্জি লেভেলটা আরও বাড়বে, এটাই, আর কিছু নয়। চলো, আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কী ধরনের ভিডিও দেখতে চাও ব্লগে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, পরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।